সবাইকে বল তুই কেন মিথ্যে কথা বলেছিস, বল। না মা, আসলে আমি বাধ্য হয়ে। অর্ক, কোনো কথা শুনতে চাই না, বল এদের কেন মিথ্যে কথা বলেছিস। আমি চাইছি একটা ভরা সংসার। আগুন লাগলে আর কিছু ভরা থাকে না, সব একবারে পুড়ে ছাই হয়ে যায়। রাজলক্ষ্মী, নিজেই এই সংসারে আগুন লাগিয়ে এখন ভরা সংসার দেখতে চাইছিস। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে তোমাকে যেন এভাবে কখনো চোখের জল না ফেলতে হয়। আর তোমরা যদি সত্যিই বিশ্বাস করো যে আমার জন্যই আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেছে, তাহলেও তোমাদের বলবো যে তোমরা একটু শুধরো, যাতে তোমাদের ক্ষেত্রে এটাই সত্যি না হয়। অভিশাপ দিয়ে গেলেন তো, ছেলে মানুষ করতে জানতে হয়। আমাদের ছেলেরা কখনো এই কাজ করতে পারে না। সে যতই বলুন, একটা কথা শুনে রাখুন, শকুনের অভিশাপে গরু মরে না। চুপ করো, চুপ করো তো। ছোট লোকের মতো ঝগড়া করো না। আর মেজ বৌমা, একটা কথা মনে রেখো, তোমার ছেলে কিন্তু তোমাকে ফিরিয়ে আনতে চায়নি। ওই রাজলক্ষ্মী গিয়েছিল। কে কে যেতে বলেছিল? না গেলে কি করতে তোমরা? ফিরতাম না, ফিরতাম না। তাই? তাহলে তো খুব কষ্ট করে ফিরেছো, তাই না? আর একটু তাহলে কষ্ট করো, কেমন? ওই দেখো, দরজাটা খোলা আছে। না বাবা, ঘরের লক্ষ্মীকে বাইরে বের করবেন না। লক্ষ্মীর পদচিহ্ন দরজার বাইরে থেকে ভেতরে আসে, ভেতর থেকে বাইরে যায় না বাবা। হ্যাঁ, ঠিকই তো বলেছে রাজলক্ষ্মী, এটা তো ভেবে দেখিনি। এই যে তোমরা লক্ষ্মী পুজোর দিন আলপনা দাও, সেটা তো দরজা থেকে ঘরের ভেতরের দিকে দাও, বাইরের দিকে তো দাও না। যাও যাও বিশু, ঘরে যাও, ঘরে যাও। না, যাবো না। যাও, ঘরে যাও সবাই। বাবা, আমি সবাইকে ঘরে যেতে বলেছি। আমার কিন্তু সত্যি তোর উপর খুব রাগ হচ্ছে। কে বলেছে তোকে, কে বলেছে তোকে ওদের এইভাবে ডেকে আনতে, এইভাবে ফিরিয়ে আনতে? তা আর কি করতো জেঠু? মন্দিরে খিচুড়ি দিতে গিয়েও সবাইকে দেখেছে। মা, বড় জেঠি, সেজো জেঠি, মেজো জেঠি সবাই একসঙ্গে বসে ওখানে কাঙালিদের সঙ্গে খিচুড়ি খাচ্ছে। ও, তার মানে এই জন্যই তুই আমাদের সবাইকে ঠেলে ঠেলে মন্দির থেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলিস? হ্যাঁ, আমার ভয় হচ্ছিল যে আমারে যদি আপনাদের দেখে নেন তাহলে হয়তো খাবার পেলে চলে যাবেন। আর বাবা যদি আমাদের দেখে নিতেন তাহলে হয়তো কথা শুনিয়ে দিতেন। মিথ্যেটা কি হলো এর মধ্যে? কি আবার হবে? ওরা ডাক্তারখানায় ছিল, তারপর আমি ওখানে গিয়ে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু প্লিজ একবার দয়া করে একটু বাইরে আসবেন, প্লিজ ডাক্তারবাবু। হ্যাঁ মেজো একটু বলো। কি বললে? বাবাও? এখনো কি ওরা বুঝলো না? বিশু তো বদলায়নি, ওকে দেখেই বোঝা যাচ্ছে। বদলাবে, এবার সবাই বদলাবে, বদলাতে বাধ্য হবে। না বাবা, যেমন কিছু করবেন না যে ওরা বাড়ির বাইরে চলে যায়, তাই তো? না সেজু জেঠু, শুধু তাই না। শোন রাজলক্ষ্মী, তুই আমাকে দরজা দেখাতে বারণ করেছিলি, আমি দেখাইনি, কিন্তু আর আমাকে আটকাবি না। হ্যাঁ,
সেজে জেঠু, ওনারা ডাক্তারখানায় কেন গিয়েছিলেন আপনি জানেন? সেজে আম্মা খুব অসুস্থ, ডাক্তার ওনাকে বলেছেন খালি পেটে না থাকতে। সেজে জেঠু, আপনি সেজে আম্মার খেয়াল রাখবেন না? রাজলক্ষ্মী, কেউ যদি নিজের খেয়াল নিজে না রাখতে পারে, অন্য আর কে কিভাবে তার খেয়াল রাখবে বলতে পারিস? দেখুন আমার এই সমস্ত পার্ট নেই, চুকিয়ে দিয়েছি। ছোট, তুই পুজো দিচ্ছিস যে? শেষদি, আমি একটা সার কথা বুঝেছি। দেখলে ইনিই দেখবেন, রাখলে ইনিই রাখবেন। কিন্তু তুই তো বাজি ধরেছিলি রাজলক্ষ্মীকে না হারিয়ে পুজো দিবি না। শেষদি, রাজলক্ষ্মী তো হেরে গেছেই, সঙ্গে সঙ্গে এই বাড়ির মানুষগুলো হেরেছে। এদের মুখগুলো দেখে বুঝতে পারছো না এরা সব পরামর্শ করে এত কিছু করেছে? তার মানে তুই কি বলতে চাইছিস মন্দিরে ওরা আমাদের দেখেছিল? তারপরই তো পরামর্শ করে রাজলক্ষ্মী আর অর্ককে মন্দিরে পাঠিয়েছে। নীলু, তুমি একটা কথা ভেবে দেখো না, ওরা ডাক্তারখানা কি করে গেল? আর একটা কথা ভেবে দেখো, যে এই বাড়ির লোকের মত না থাকলে রাজলক্ষ্মীর সাহস হবে এই কাজ করতে? তুমি বলো, সাহস হবে ওর? আচ্ছা শেষদি, তুমি মন্দিরেতে এলে কেন? না আসলে কি বলতো, আমি যে ওখানে যাচ্ছি সেটা তো আমি ওদেরকে জানিয়ে যাইনি না। তো গিয়ে শুনলাম ওরা কেউ নেই, ঘুরতে গেছে, তাই বাধ্য হয়ে মন্দিরেই গেছিলাম আর কি। তা হ্যাঁ রে ছোট, তুই চলে এলি যে? রাগে, প্রচন্ড রাগে ও বাড়ি থেকে বেরিয়ে চলে। তুমি জানো শেষদি, আমার মায়ের হাতে সাজানো সাজানো ঠাকুরের আসন, সে আসনকে আমার ভাইয়ের বউ তুলে দিয়েছে। ঠাকুরের প্রতি এত অবহেলা আমার ভাইয়ের বউয়ের। আজকালকার দিনে বউগুলোও হয়েছে ওই রকম, গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি নেই, আর ঠাকুরের ওপর। তুমি জানো, শাঁখের আওয়াজ শুনে সন্ধ্যেবেলায় যে একটু ঠাকুর প্রণাম করবো সে উপায় পর্যন্ত নেই। আমি তখন ভাবলাম যে আমার ঠাকুর ঘর, আমার তুলসীতলা, এবারের তুলসীতলা, এসব সব তো অবহেলায় পড়ে রয়েছে। তুমি জানো, আমার মা মানত করে গোপাল প্রতিষ্ঠা করেছিলেন আমাদের বাড়িতে। আমার ভাইয়ের বউ সেই গোপালকে নিয়ে গিয়ে বেচে দিয়েছে। হ্যাঁ, বেচে দিয়েছে গোপাল। আর এদিকে আমাকে দেখো, যেদিন এ বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম সেদিন বাবা আমার হাতে একটা শাঁখ দিয়ে বলেছিলেন, ছোট বৌমা, এটা তোমার শাশুড়ির শাঁখ, প্রত্যেক সন্ধেবেলায় এই শাঁখ বাজিও, ঠাকুরকে সন্ধে দিও। সেই দিন থেকে আজ পর্যন্ত একটা দিন এমন গেছে যেদিন আমি ঠাকুরের সামনে শাঁখ বাজাইনি, ঠাকুরকে সন্ধে দিইনি। তুমি বলো। হ্যাঁ রে ছোট, এই শাকটা আমাদের বাড়িতে বাজছে বলে মনে হচ্ছে না? তোর শাকটা কোথায় গেল? তাই তো,
ঠাকুর দেবতায় আজকাল তোর খুব মতি হয়েছে দেখছি। সেটাও কি দোষের নীলিমা? তুমি সব ব্যাপারে নাক গলাও কেন বলতে পারো? নাক আমি গলাই না, নাক গলাও তুমি। আমি সেই গলানো নাক জায়গা মতন ফেরত নিয়ে আসার চেষ্টা করি। শেষদা, রাজলক্ষ্মী অনেকদিন হলো এই বাড়িতে এসেছে, কিন্তু এর আগে এরম কাজ করতে ওকে কখনো দেখা যায়নি। মানে শাক বাজানো, সন্ধে দেওয়া, এসব কাজ। তাই আজ থেকে একটু বিস্মিত হলাম। সেটাও কি আমাদের দোষের? এতে বিস্মিত হওয়া তো কিছু নেই নীলিমা। তোমরা যেমন এবাড়ির বউ, ও তো এবাড়ির বউ। তোমরা যদি ঠাকুরকে পুজো করতে পারো তাহলে ও পারবে না কেন? আম্মা, থাক রাজলক্ষ্মী, তোর সাথে আমি পরে কথা বলবো। আগে শেষদার কথার জবাব দি। আর তুই নিশ্চয় এটা জানিস যে দুজন বড় যখন কথা বলে তখন মাঝখানে ছোটদের কথা বলতে নেই। হ্যাঁ শেষদা, আপনার কথার উত্তর দিই প্রথমে। শেষদা, সন্ধে দেওয়া, ঠাকুরের পুজো করা, এটা কোনোটাই দোষের নয়, কিন্তু সেটা কি উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে? ঠাকুরের প্রতি ভক্তিতে নাকি আমাদের প্রতি রাগে? সেটা তো আগে বিচার করতে হবে। এই বাড়িতে আমার ঘরে একটা ঠাকুরের আসন আছে। এই কদিন তো সেই ঠাকুরের আসন অবহেলিত হয়ে পড়েছিল শেষদা। আম্মা, আপনি আমাকে আপনার ঘরে ঢুকতে বারণ করেছেন। আপনার ঘরে ঢুকে ঠাকুর পুজো করার মতন সাহসই আমার নেই। আমি জানি আপনি সেটা ভালোভাবে নেবেন না। অথচ আমার ঘরে ঢুকে আমার ঠাকুরের আসন থেকে শাকটা নিয়ে আসার তোর সাহস হলো। অদ্ভুত। শাকটাও নিজের ইচ্ছে নিয়ে আসেনি। ওকে আমি সন্ধে দিতে বলেছিলাম, তাই তোমার ঘরে গিয়ে শাক নিয়ে এসেছে। ছোট বৌমা, তুমি এ বাড়িতে পা রাখার আগে, মানে তোমার বিয়ের আগে, তখনও এ বাড়িতে সন্ধে দেওয়া হতো। তাই তো। সেজ বৌমা, তুমি তো বাজাতে, শাক বাজাতে না? হ্যাঁ বাবা। তুমি এ বাড়িতে আসার পর আমি সেজ বৌমার হাত থেকে সে দায়িত্ব তোমাকে দিয়েছিলাম। কই, তখন তো তুমি প্রশ্ন করনি কেন সেজ বৌমার হাত থেকে শাকটা আমি তোমার হাতে তুলে দিলাম? মনে প্রশ্ন আসেনি, তাই তো? নিজে পাওয়ার আনন্দে। না বাবা, আমার মনে হয়েছিল আপনি আমাকে দায়িত্ব পালনের যোগ্য বলে মনে করেছিলেন, তাই আমার হাতে শাকটা তুলে দিয়েছিলেন। তুমি তো সবে এ বাড়িতে এসেছো, তখন তোমার যোগ্যতা প্রমাণের সময় কোথায় পেলাম? কিন্তু আমি আশা করেছিলাম, ভেবেছিলাম যে এই দায়িত্বটা পেলে তুমি তোমার যোগ্যতা প্রমাণ করবে। কিন্তু তুমি কি করলে? নিজের ঘরে ঠাকুরের আসন পাতলে। না, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি নিজের ঘরে শাক বাজানো শুরু করতে, আমাদের ঠাকুরকে নিজের মতো করে একেবারে আলাদা করে তুললে তুমি। সেদিন আমি বুঝেছিলাম তুমি এই শাক পাওয়ার যোগ্য ব্যক্তি নও। অন্য কোনো যোগ্য কাউকে খুঁজেও পাচ্ছিলাম না। তারপর যেদিন তুমি বাড়ি থেকে চলে গেলে, সেদিন আমার মনে হলো, আরে এই তো রাজলক্ষ্মী তো আছে। আম্মা, আমি আপনার ঘরে শাকটা রেখে আসছি। না না, শাক এখানেই থাকবে। কেন দাদু? আম্মা যখন পুজো করবেন তখন আম্মা শাক বাজাবেন, আর আমি যখন তুলসী তলায় প্রদীপ জ্বালাবো তখন আমি শাক বাজাবো। না না, এ বাড়িতে দুবার শাঁখ বাজবে না। শাঁখ একবারই বাজবে, আর সেটা এখানে, এই তুলসী তলায়। তুলসী তলায় যে সন্ধে দেবে সেই শাক বাজাবে। আম্মা, এই শাকটাই আমি এইখানে রেখে দিচ্ছি, কাল থেকেই আপনি বাজাবেন না। রাজলক্ষ্মী, দায়িত্ব কিন্তু আমি তোকে দিয়েছি। আমার ঘরে শাক বাজাতে যদি আপনার আপত্তি থেকেই থাকে বাবা, সেটা তাহলে আগে বলেননি কেন?
ওই শাঁখের আওয়াজ শোনার লোভ আমি সামলাতে পারিনি বৌমা। আমি জানতাম আমি যদি তোমাকে বারণ করি তুমি আর শাঁখই বাজাবে না। আশা করি এরপরে তুমি আর আমার কোনো কৈফিয়ত চাইবে না। কৈফিয়ত না বাবা, জানতে চাইছি আমার কাছ থেকে দায়িত্ব কেন ফিরিয়ে নেওয়া হলো? শাঁখ বাজাবার অধিকার কেবল ঘরের লক্ষ্মীর, সন্ধে দেবার অধিকার কেবল ঘরের লক্ষ্মীর। আর তোমরা যে লক্ষ্মী সে কথা তোমরা কেউ কেউ প্রমাণ করতে পারোনি, আর আমি তা অনেকবার তোমাদের বলেছি। বাবা কিভাবে আমাকে অপমান করছে সেটা তুমি শুনলে? রাজলক্ষ্মী, আমাকে একটু চা খাবি? আমাকেও দিস। বাহ রাজলক্ষ্মী বাহ, বেশ খেলা শুরু করেছিস। আমার হাত থেকে আমার ছেলেকে ছিনিয়ে নিলি, রান্নাঘর ছিনিয়ে নিলি, আমাদের বাড়ি থেকে বের করলি, আর এখন আমার পুজো দেওয়ার অধিকার ছিনিয়ে নিলি। এর যোগ্য উত্তর আমি তোকে দেব। যা যা ছিনিয়ে নিয়েছিস সব সব ফিরিয়ে দেব তোর থেকে, এমনকি আমার ছেলেকেও। বাঁচি আম্মা, আপনি রাগ করবেন না আম্মা, আপনি রাগ করবেন না। চলে যা, চলে যা আমার চোখের সামনে থেকে, চলে যা। ছোট, প্রথমে রান্নাঘর, এরপর তুলসীতলা। আস্তে আস্তে আমাদের হাত থেকে সবকিছু বেরিয়ে যাচ্ছে ছোট। রাস টান, রাস। সংসারের রাস আমি পরে টানবো সিস্তি, আগে তো পরের রাস টানি। হঠাৎ বিয়ের প্রথম বছরের কথাটা মনে পড়ে গেল। ঠিক এইভাবে রোজ তুমি আমাকে গ্লাস এগিয়ে দিতে। তোমার মনে আছে? দাদা ভুলে যায়, আমি ভুলিনি। ইস, কই দেখি দেখি দেখি। তো কাচতে হবে। পরপর 3 দিন পড়া হয়ে গেল তো। এই তো আস্তে আস্তে বরফ গলছে। আচ্ছা, তুমি যদি দাদার মতো ভুলে যেতে তাহলে কি হতো? কি আবার ক্ষতি হতো? তুমি আমায় ভুলে যেতে। সে দাদাও ভুলবে না, মানে বড় বৌদিকে ভুলতে পারবে না। এই কথা বলছো কেন? মজা করছে। চা খাবে? হ্যাঁ, সে তো খাবোই। এই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে আয়, আয় আয়। দে দে দে। কাপ প্লেটের আওয়াজ আমি আগেই পেয়েছি। তোর হাতের চা খাবো বলে একেবারে ছুটতে ছুটতে চলে এলাম।